নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। যেদিন থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছেন মাননীয় বি আর গাওয়াই, সেদিন থেকে সুপ্রিম কোর্টকে খানিকটা উল্টো পথে চলতে দেখছি। প্রতি পদে হেনস্থা হচ্ছে শাসক দলই। অবশ্য এটা নতুন কিছু না। সুপ্রিম কোর্ট বলুন, হাইকোর্ট বলুন, এরা মূলত প্রতিষ্ঠান বিরোধিতা করে থাকেন, অর্থাৎ প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে আওয়াজ তাকেই বেশি গুরুত্ব দিয়ে থাকেন, এবং সেটাই হওয়া উচিত। যেমন ধরুন কলকাতা হাইকোর্ট একের পর এক তারা রায় দিয়ে দেয় রাজ্য সরকারের বিরুদ্ধে, যদিও সেটা সুপ্রিম কোর্টে গিয়ে ধাক্কা খায়। যেমন ধরুন জয়েন্ট এন্ট্রান্সের যে ফল প্রকাশ রাজ্য সরকার চাইলেও করতে পারছিল না, আজ করা হলো। সুপ্রিম কোর্টের অর্ডারের সঙ্গে সঙ্গে সেই রায় কার্যকর করে দেওয়া হলো। ফলে এই যে প্রতিষ্ঠান বিরোধিতা, বা ধরুন এই যে শিক্ষকদের যে চাকরি দিতে চেয়েছিল সরকার আন্তরিকভাবে, কিন্তু মামলা হওয়ার দরুন সেটা পারলো না, এরকম বহু সিদ্ধান্ত হাইকোর্ট নেয় যে সিদ্ধান্তগুলো রাজ্য সরকারের বিপক্ষেই যায় বেশিরভাগ ক্ষেত্রে। আবার এমন এমন কিছু সিদ্ধান্ত নেয় যেটা কিন্তু অবাক লাগে। যেমন ধরুন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআরই করা যাবে না। শুভেন্দু অধিকারী এমন কোনো মহাপুরুষ নন যে তিনি কোনো অপরাধ করেন না, তিনি গালমন্দ করেন না, জুতো দেখান না, সাংবাদিকদের অপমান করেন না, এই রকম কোনো ব্যক্তিত্ব নন তিনি। তবুও তার একটা কি বলবো, একটা মোড়ক দিয়ে রাখা হয়েছে, তার বিরুদ্ধে নাকি এফআইআরই করা যাবে না। এইরকম তুগলকি কিছু নিয়ম কানুন আমরা দেখতে পাই সুপ্রিম কোর্টের কাছ থেকে, এই হাইকোর্টের কাছ থেকে। বেশিরভাগ ক্ষেত্রে এই হাইকোর্টের এই রায়গুলো সুপ্রিম কোর্টে গিয়ে খারিজ হয়ে যায় বা স্থগিতাদেশ পেয়ে যায়। যেমন গতকাল হয়েছে, সুপ্রিম কোর্ট কিন্তু এই জয়েন্ট এন্ট্রান্স বলুন বা এই পরীক্ষাগুলোর ফল প্রকাশের ব্যাপারে সুপ্রিম কোর্ট একদম স্টে অর্ডার দিয়ে দিয়েছে। ফলে সুপ্রিম কোর্টের স্টে অর্ডারের ফলে কিন্তু আর রাজ্য সরকারের কোনো বাধা রইল না। কলেজে ভর্তি বলুন, ফল প্রকাশ বলুন, কোনোটাতেই কিন্তু বাধা রইল না। কিন্তু একটা সমস্যা হলো, এই জয়েন্ট এন্ট্রান্সের ফল দেরিতে প্রকাশ হওয়ার কারণে অনেকেই কিন্তু নিরাশ হয়ে পড়েছেন। কিন্তু কিছু করার নেই, আদালতের নির্দেশ তো মানতেই হবে। কিন্তু আমরা দেখছি সুপ্রিম কোর্ট যেভাবে একের পর এক তাদের রায় দিচ্ছেন, সেটা মোটেও কেন্দ্রীয় সরকারের পক্ষে যাচ্ছে না। এর আগে আমরা দেখেছি রাম মন্দির ইস্যুতে বলুন বা বহু ইস্যুতে বলুন, রাফায়েল ইস্যুতে বলুন, সুপ্রিম কোর্ট এমন কিছু রায় দিয়েছে যেটা সরকারের পক্ষে গেছে। আবার এমন কিছু রায় তারা দিয়েছে বা দিচ্ছেন, সেটা কিন্তু যথেষ্ট বিড়ম্বনার কারণ হয়ে উঠেছে এই সরকার পক্ষের কাছে। আজকে থার্ড আইতে আপনাদের বলবো সে কথাই। দেখুন, একদম স্পষ্টভাবে বলি, সুপ্রিম কোর্ট সিবিআই এবং ইডির কাজকর্মে যে বিরক্ত, এটা কিন্তু পরিষ্কার। সুপ্রিম কোর্ট কিন্তু বারবার তাদের সমালোচনা করছে। এই যে এতগুলো কেস নিয়ে, শয়ে শয়ে হাজারে হাজারে কেস নিয়ে তারা বসে থাকে, অথচ কোনোটারই কনভিকশন হয় না, বিচার হয় না বা রায় হয় না, এরকমভাবে পড়ে থাকে দীর্ঘদিন, দিনের পর দিন। এটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট বেশ বিরক্ত। অমিত শাহের দপ্তর সিবিআই বলুন বা নির্মলা সীতারামনের দপ্তর ইডি বলুন, তারা কিন্তু বারবার ভর্ৎসিত হয় এই সুপ্রিম কোর্টের কাছে। বারবার ভর্ৎসিত হওয়ার পরেও তাদের কিন্তু টনক নড়ে না, তারা নিজেদের মতন কাজ করেই যান। আমাদের দেশে এরকম কোনো আইন নেই যে ধরুন আপনাকে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হলো, গ্রেফতার করে আপনাকে 1 মাস রেখে দেওয়া হলো, সরকার আবার আইন এনেছে 1 মাস রেখে দিলে তাহলে তার মন্ত্রিত্বই চলে যাবে। যাকগে, তো এইরকম রেখে দেওয়া হলো 1 মাস না, মাসের পর মাস, বছরের পর বছর রেখে দেওয়া হলো। তারপর দেখা গেল যে আপনি সেই অপরাধের, ওই অভিযোগের সাথে যুক্তই নন। আপনার জীবন থেকে বেশ কয়েকটা মাস, কয়েকটা বছর চলে গেল, সম্মানহানি হলো। কিন্তু যারা করলো, অভিযোগের ভিত্তিতে যারা গ্রেফতার করলো, তাদের কোনো শাস্তি হয় না। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন যে ঠিক আছে, আপনারা 1 মাস কেন, 15 দিন কারুর জেল হলে তাকেই কিন্তু মন্ত্রিত্ব খেয়ে নিন, তার মন্ত্রিত্ব কেড়ে নিন তার। যেভাবে সরকারি কর্মচারীদের 50 দিন পর্যন্ত জেল হলে তাদের চাকরি চলে যায়, সেভাবেই এই মন্ত্রীদেরও তাই করতে হবে। সরকারি চাকরি আর মন্ত্রিত্ব একই বিষয় কিনা জানি না। সরকারি চাকরি 60 বছর বয়স পর্যন্ত করা যায়, মন্ত্রিত্ব পেতে গেলে তার কোনো বয়সের সীমা নেই। 5 বছর অন্তর অন্তর ভোটে জিতলেই হলো, আর হেরে গেলে মন্ত্রিত্ব চলে যায়। জানি না এইটা কিভাবে নরেন্দ্র মোদীদের মাথায় এলো যে সরকারি চাকুরিদের সাথে একেবারে সরাসরি বিভিন্ন রাজ্যের মন্ত্রী, মুখ্যমন্ত্রী, কেন্দ্রের মন্ত্রী, কেন্দ্রের প্রধানমন্ত্রীকে এক করে তারা জুড়ে দিলেন।
এটা আমার ঠিক জানা নেই। যাকে এ দেশে সব কিছুই সম্ভব হয়, সব কিছুই হয়ে থাকে, তা অনেক যুক্তি বুদ্ধির বাইরেই চলে যায়। ফলে এই দেশে যেটা চলছে সেটা হচ্ছে একরকম তুগলকি। হ্যাঁ, সেই তুগলকির একটা অংশ হচ্ছে এই SIR। এই SIR এর মাধ্যমে কিন্তু মানুষের, নাগরিকের তার ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল নির্বাচন কমিশনের তরফে। এবার নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সরকার কি এক? আপনি বলবেন যে মুদ্রার এপিট আর ওপিট, কয়েনের এপিট আর ওপিট। হ্যাঁ, আপনি যদি এটা বলেন তাহলে ভুল কিছু বলবেন না। এই কমিশন কিন্তু সবটাই চলছে এখন কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে। তারা যেমন বলছে তেমন ভাবে নাচছে কাঠের পুতুলের মতন এই নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন নিযুক্তিটাই তো মানে সরকারের হাতের মুঠোয়। প্রধানমন্ত্রী, তার পছন্দের স্বরাষ্ট্রমন্ত্রী, এই দুজন মিলে ঠিক করেন, আর একজন বিরোধী দলনেতা থাকেন ঠিকই, কিন্তু তার তো ভোটাভুটিতে 2-1 দিন হেরেই যান। ফলে এবং এমন একটা নিয়ম করা হয়েছে যে বিরোধী দলনেতা যদি সেই ভোটাভুটিতে অংশগ্রহণ না করে, তাও কেন্দ্রীয় সরকার যাকে খুশি এই নির্বাচন কমিশনার বানিয়ে দিতে পারে। আর কেন্দ্রীয় সরকার যার চাকরি দেয় তাকে তো কেন্দ্রীয় সরকারের কাছে অবনত হয়ে থাকতেই হয়। আমাদের মানে কেন্দ্রীয় সরকারের মনোনীত, আমি বলবো নির্বাচিত না, মনোনীত প্রধান নির্বাচন কমিশনার কিন্তু জ্ঞানেশ কুমার সেইভাবেই চলছে। তার ভাষণ দেখলেন আপনারা, দেখেছেন, আমাদের চ্যানেলেই আমরা দেখিয়েছি। তার যে প্রেস কনফারেন্স, তার শরীরী ভাষা, তার শব্দচয়ন, প্রত্যেকটাই কিন্তু একেবারে আগমার্কা বিজেপির। তারা পরিষ্কার জানিয়েছিল যে তারা কিছুতেই আধার কার্ডকে মান্যতা হিসাবে দেবে না ভোটারের জন্য। তারা নাগরিকত্ব চায়, কিন্তু নাগরিকত্ব চাইবার অধিকার তো একমাত্র স্বরাষ্ট্র দপ্তরের। তারা পরীক্ষা করতে পারে, নির্বাচন কমিশনের নাগরিকত্ব যাচাই করার কোনো অধিকারই নেই। এবার ঘটনা হয়েছে যে সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার বলে দিয়েছে আধার কার্ডকেও মান্যতা দিতে হবে। এবার আধার কার্ডকে মান্যতা দিতে হলে তাহলে এই যে 65 লাখ লোক বিহারের নাম বাদ গেছে, যাদের নাম বাদ চলে গিয়েছে, এই 65 লাখ লোকের কি হবে? সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে এই 65 লাখ লোকের মধ্যে যারাই আধার কার্ড জমা দেবেন ফর্মের সাথে, তাদের নামটা তুলে দিতে হবে ভোটার লিস্টে। গুরুত্বহীন হয়ে পড়লো SIR। কারণ আমাদের দেশে সরকারি হিসেব অনুযায়ী প্রায় 84% মানুষের কাছেই আধার কার্ড আছে। বাকি 16%-এর কারুর 2-3 বছর বয়স, কারুর বয়স হয়ে গেছে, আধার কার্ড বানাননি, এইরকম 16% আছে। মানে অলমোস্ট প্রত্যেকের কাছে কিন্তু আধার কার্ড আছে। তাই SIR করে নাগরিকত্ব যাচাই করে ভোটাধিকার দেওয়ার যে মানে একচ্ছত্র আধিপত্য নির্বাচন কমিশন নিতে চেয়েছিল, সেটা কিন্তু তারা আর পারল না। এবার থেকে তাদের আধার কার্ডটাও নিতে হবে। এবার এই আধার কার্ড নিয়ে উঠছে নানা প্রশ্ন। আধার কার্ড নিয়েও নানা প্রশ্ন উঠছে এই কারণে, কারণ আধার কার্ডে কারুর বাড়ির নাম্বার 0 দেখানো নেই, কিন্তু নির্বাচন কমিশনের ভোটার লিস্টে বাড়ির নাম্বার 0 দেখানো হয়েছে। আধার কার্ডে কারুর বাবা বা স্বামীর নাম ওই UD, HH, FX, এসব বিভিন্ন রকম উল্টোপাল্টা নাম, বা ডক কুমার, এরকম তো নেই। তবুও এইরকম নাম উঠেছে কিন্তু ভোটার লিস্টে। কমিশনকে এবার জবাব দিতে হবে যে এমন কোন মানুষ আছে যার বাড়ির নাম্বার 0, আধার কার্ডে তার বাড়ির নম্বর একরকম, অথচ তার বাড়ির নাম্বার ভোটার লিস্টে 0 কেন? জবাব দিতে হবে তথ্য প্রমাণ সহ। যে রংবাজিটা শুরু করেছিল নির্বাচন কমিশন, এখন তাদের কিন্তু বিড়ালের মতন কুই কুই করতে দেখা যাচ্ছে। তাদের স্বর নেমে গিয়েছে। সারা দেশ থেকে বিভিন্ন প্রশ্ন উঠছে, সাংবাদিকেরা করছেন, বুদ্ধিজীবীরা করছেন, আইনজীবীরা করছেন, দেশের মানুষ করছেন। নির্বাচন কমিশন এখন প্রশ্নবাণে বিদ্ধ। আমরা এই সব কিছু নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, কিন্তু তার আগে নিয়ে নিতে হবে ছোট্ট একটা বিরতি। ফিরছি বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922।
Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। আমরা লক্ষ্য করছি যে সুপ্রিম কোর্টকে আর বাগে আনতে পারছে না। ডিওয়াই চন্দ্রচূড়ের আমলেও বেশ কিছুটা বাগে নিয়ে এসেছিল তারা, কিন্তু এখন সুপ্রিম কোর্টের একের পর এক মন্তব্য, একের পর এক রায় যেন বিড়ম্বনাই ফেলছে কেন্দ্রীয় সরকারকে। এই দীর্ঘ 11-12 বছর ধরে বিভিন্ন অনৈতিক কাজ হয়েছে, বিভিন্ন বেআইনি কাজ হয়েছে এবং সরকারের প্রশ্রয় হয়েছে। এখানে কিন্তু সাধারণ মানুষের কথার কোনো দামই ছিল না। আপনি ধরে নিন না এই বাবরি মসজিদ ইস্যু, রাম মন্দির ইস্যুটা, মানুষের আবেগের কোনো যুক্তিতর্কের না ধার ধরে শুধু মানুষের আবেগের কথা ভেবে সুপ্রিম কোর্ট যে রায় দিল, সেটাকে আমি আপনি খুব সহজ মনে মেনে নিয়েছি, বাধ্য হয়েছি মানতে। সুপ্রিম কোর্টের রায় নিশ্চয়ই শিরোধার্য, তাই আমরা শিরোধার্য করেছি, কিন্তু মন থেকে কি মানতে পেরেছি? যারা বাবরি মসজিদ ভাঙলো, যাদের ছবিতে দেখা গেল, তারা কি কেউ জেলে আটকে আছে? মালেগাঁও বিস্ফোরণের কথাই ধরুন। এরকম বিভিন্ন বিভিন্ন ইস্যুতে সুপ্রিম কোর্টের বা হাইকোর্টগুলোর আচরণ আমাদেরকে কিন্তু মাঝে মাঝেই দুশ্চিন্তায় ফেলে। কিন্তু এখন এই এসআইআর নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সেটা রীতিমতো ঐতিহাসিক এবং নির্বাচন কমিশনের গালে একটা কড়া থাপ্পড়, একটা কঠিন থাপ্পড় দেওয়া হলো নির্বাচন কমিশনের গালে। নির্বাচন কমিশন জেদ ধরে রেখেছিল যে তারা কিছুতেই আধার কার্ড, ভোটার কার্ডকে নেবে না ভোটার প্রমাণপত্র হিসেবে। তাদেরকে জন্মের সার্টিফিকেট দেখাতে হবে, বাবা মায়ের জন্মের সার্টিফিকেট দেখাতে হবে, জমি বাড়ির দলিল দেখাতে হবে, মাধ্যমিক পাশে শংসাপত্র দেখাতে হবে, অনেক রকম বাহানা, 11টা তারা বাহানা দেখিয়েছিল, কিন্তু আধার কার্ডকে তারা রাখেনি। অথচ দেশের মানুষ 3টে কার্ডকে খুব গুরুত্বপূর্ণ মনে করে তাদের কাছে তাদের যত্নে রাখে। অন্তত আমাদের দেশের মানুষকে সেটাই শেখানো হয়েছে। একটা হচ্ছে আধার কার্ড, একটা হচ্ছে ভোটার কার্ড, আর একটা হচ্ছে প্যান কার্ড। ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে প্যান কার্ড লাগে, আধার কার্ড লাগে। পাসপোর্ট করতে গেলে প্যান কার্ড লাগে, আধার কার্ড লাগে। আপনি যেখানেই যান, প্যান কার্ড, আধার কার্ডটা খুব কম্পালসারি হয়ে গেছে এখন। অথচ নির্বাচন কমিশন একেই গুরুত্ব দিতে চায় না, ভোটার কার্ডকে তো চাই না। মানে তারা স্বীকারই করে নিচ্ছে, তারা যাদের ভোটার কার্ড ইস্যু করেছিল, মানে তাদের নিজেদের ইস্যু করা ভোটার কার্ডই কিন্তু জাল। নির্বাচন কমিশন অদ্ভুত কিছু যুক্তি দিচ্ছে। বিহারে 22 লাখ লোককে মৃত বলে দেখানো হয়েছে। এই 22 লাখ লোক মৃত হলো এই কয়েক মাসের মধ্যে, 6 মাসের মধ্যেই। 6 মাস আগেই তো বিহারে এই সমীক্ষা হয়েছে, তাহলে 6 মাসের মধ্যে কি করে হলো? নির্বাচন কমিশনের যুক্তি হয়েছে অনেকদিন আগেই, আমরা এখন নামটা বাদ দিলাম। তার মানে আগের যে নির্বাচনগুলো হয়েছিল তাতে মৃত ভোটারদের নাম ছিল। এই মৃত ভোটারদের হয়ে যারা ভোট দিয়েছে, তার মানে তারা এমন একজন ক্যান্ডিডেটকে চয়েস করেছে যারা মৃত ভোটার হওয়া সত্ত্বেও ভোট দিয়েছে। পুরো নির্বাচন প্রক্রিয়াটাই তো বাতিল করা উচিত, সরকার ফেলে দিয়ে নতুন করে ভোট করা উচিত। এই মুহূর্তে সরকার পড়ে গেলে কি হবে আপনারাও জানেন, আমিও জানি। তাই সরকার ফেলতে দেবে না। কেন্দ্রীয় সরকারের যারা এখন মাথায় বসে আছে, তারা হয়তো নেতৃত্ব বদল করতে পারে, আরএসএস এর যা চাপ আছে তাতে হয়তো প্রধানমন্ত্রী বদল করতে পারে, কিন্তু তারা সরকার ছেড়ে যাবে না। কিন্তু সরকার ছেড়ে না গেলেও শরীফরা কি সরকারে থাকবে আর? এটা কিন্তু বড় প্রশ্ন। এইটা নিয়ে বারবার আমরা অনুষ্ঠান করছি এনকে ডিজিটালে, প্রবীর প্লাসে। যারা প্রবীর প্লাস এখনো সাবস্ক্রাইব করেননি তারা করে নেবেন প্লিজ, কারণ প্রবীর প্লাসে প্রতিদিন সোম থেকে শুক্র বিকেল 5টায় আমরা 5টার প্রবচন অনুষ্ঠান আনছি, সেটা দেখতে ভুলবেন না। সেটাও সমান গুরুত্বপূর্ণ এনকে ডিজিটালের অনুষ্ঠানগুলোর মতো।
আমি যেটা বলছিলাম আপনাদেরকে, যে এই যে নির্বাচন কমিশন একটা কষিয়ে থাপ্পড় খেলো সুপ্রিম কোর্টের কাছে, এরপরেও কি তাদের শিক্ষা হবে? এই জ্ঞানেশ কুমারকে নিয়ে হাজারো প্রশ্ন। এই জ্ঞানেশ কুমারকে আপনাদেরকে আগেও বলেছি, ইনি হচ্ছেন অমিত শাহর সেক্রেটারি। অমিত শাহ তার সেক্রেটারিকে নির্বাচন কমিশনের পদে বসিয়েছেন, কালকে হয়তো বাড়ির পোষ্যটাকেও বসাবেন, কারণ তাদের হাতে ক্ষমতা আছে। আর শরিকরাও নপুংসক, তারাও কোনো প্রতিবাদ করে না। ফলে অমিত শাহ নরেন্দ্র মোদী যা খুশি তাই করে গিয়েছেন গত 11 বছর ধরে, রাদার আমি বলবো গত 10 বছর ধরে। এই 11তম বছরে শরিকরা আসার পর খানিকটা হয়তো সিবিআই ইডির এই মানে ত্রাস মানুষের মধ্যে কমেছে, কিন্তু অন্যান্য দিকে কিন্তু চলছেই। একের পর এক জমি বেচে দিচ্ছে, জলের দরে ফ্যাক্টরি করার নামে একের পর এক জমি বেচে দিচ্ছে। এই একটা ঘটনা সামনে এলো আসাম থেকে। আসামে 300 বিঘা জমি একটা সিমেন্ট ফ্যাক্টরিকে দেওয়া হয়েছে। বিচারক অবাক, পুরো জেলাটাই দিয়ে দিয়েছেন নাকি জিজ্ঞাসা করলেন তিনি। 300 বিঘা জমি, ভাবতে পারেন একটা সিমেন্ট ফ্যাক্টরি করতে 300 বিঘা লাগে, কিন্তু এগুলো তুলে দেওয়া হচ্ছে। ঝাড়খণ্ডের বিস্তীর্ণ অঞ্চল আদানিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। পশ্চিমবাংলার অনেকটা অঞ্চল আদানিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। মানে যেখানে খনিজ সম্পদে সমৃদ্ধ যেসব অঞ্চলগুলোতে মানে খুব মানে কি বলবো, অত্যন্ত দামি দামি ম্যাটেরিয়াল মাটির নিচে রাখা আছে, সে জঙ্গল হোক জল হোক সব কিছু কিন্তু তুলে দেওয়া হচ্ছে আদানিদের হাতে। অথচ এই আদানিদের পোর্ট থেকেই হাজার হাজার কোটি টাকার ড্রাগ স্মাগলিং হচ্ছে। তখন কিন্তু চুপ করে থাকে আমাদের নার্কোটিক ব্যুরো, আমাদের স্বরাষ্ট্র দপ্তর, সবাই। আদানির প্রতি এই অতিরিক্ত দরদ ডুবিয়ে ছাড়বে কিন্তু এবার নরেন্দ্র মোদীকে। আদানির প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে দেশের মানুষের সাথে যে বেইমানিটা করে যাচ্ছেন প্রতিদিন, তার মাসুল এবার দিতে হবে। সুপ্রিম কোর্ট খড়গহস্ত হয়েছে। সুপ্রিম কোর্ট কিন্তু আর যা কেন্দ্রের থেকে নির্দেশ আসছে সেই মতো চলছে না। সুপ্রিম কোর্ট কিন্তু সাফ চাপ জানিয়েছে যে এই যে ইন্টেন্সিভ রিভিশন চলছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে আধার কার্ডটাকে নিতে হবে। এরপরেই পশ্চিমবাংলায় এই রিভিশন শুরু হবে। অনেক জায়গায় প্রস্তুতি চলছে, কিন্তু যদি আধার কার্ডকে মান্যতা দিতে হয় তাহলে এই ইন্টেন্সিভ রিভিশন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এর কি কোনো গুরুত্ব থাকবে পশ্চিমবাংলাতেও? এই যে শুভেন্দু অধিকারীরা রিভিশনের আগেই বলে দিচ্ছেন 1 কোটি সোয়া কোটি লোকের নাম বাদ দিয়ে দেওয়া হবে, এই তথ্য তারা পাচ্ছেন কোত্থেকে? নির্বাচন কমিশন কি তাদের হাতে ডিজিটাল ভোটার লিস্ট তুলে দিয়েছে, যেটা রাহুল গান্ধীকে দিচ্ছেন না? প্রশ্ন তো উঠছে। 1 কোটি 1.5 কোটি মানুষের নাম বাদ যাওয়া মোটেও সুখকর নয় গণতন্ত্রের পক্ষে, এবং বাদ গেলেও সেটা যুক্তিপূর্ণ বাদ দিতে হবে। বিহারে যেটা করতে হয়েছে, যে 65 লাখ লোকের নাম, তাদের ভোটার আইডি, কি কারণে বাদ দেওয়া হচ্ছে, প্রত্যেকটা কিন্তু ডিজিটাল ফরম্যাটে দিতে হয়েছে। পশ্চিমবাংলাতেও হবে। পশ্চিমবাংলাতে যখন ডিজিটাল ফরম্যাটে এগুলো আসবে, তখন তো তার পরীক্ষা নিরীক্ষা শুরু হবে। ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া শুরু করেছে, কতজন ভোটার আছেন জীবিত, কতজন মারা গেছেন, কতজন অন্য জায়গায় চলে গিয়েছেন পাকাপাকিভাবে, সব খবর নেওয়া শুরু হয়েছে। অর্থাৎ তারা কিন্তু ইতিমধ্যে রিভিশনের কাজ শুরু করে দিয়েছেন, ইন্টেন্সিভ রিভিশনের কাজ শুরু করে দিয়েছেন। ফলে যখন এসআইআর হবে তখন কিন্তু কড়া ধাক্কার মুখোমুখি হতে হবে নির্বাচন কমিশনকে পশ্চিমবাংলায়। আর পশ্চিমবাংলাটা কিন্তু বিহার না। এখানকার মানুষ অনেক সচেতন, অনেক বেশি রাজনৈতিক সচেতন। তাদের কারুর নাম বাদ গেলে তারা কেউ ছেড়ে কথা বলবেন না। এই যে বিভিন্ন মামলায় জর্জরিত হয়ে গেছে নির্বাচন কমিশন, বিভিন্নভাবে সুপ্রিম কোর্টের কাছে চড়থাপ্পড় খাচ্ছে, পশ্চিমবাংলায় এসে তো এবার তাদের বিরাট বিপদের মুখোমুখি হতে হবে। সেই বিপদ কি সামলাতে পারবে নির্বাচন কমিশন? আমরা তো অপেক্ষায় থাকবো। আর আপনারা অপেক্ষায় থাকুন আজ বিকেল 5টায় আমাদের প্রবীর প্লাস চ্যানেলে বিশেষ অনুষ্ঠান 5টার প্রবচনের জন্য। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।